জুলাই সনদ আইনি ভিত্তি হওয়ার পরও যে এখন এত গোজামিল চলছে, এই ধরনের লুকোচুরি জনগণকে আসলে বোকা করা যায় না। 70 ভাগ হায়ের পক্ষে দিয়েছে, এই 70 ভাগের কতজন আপনার বুঝে ভোট দিয়েছে? আপনি আমাকে বলেন, যে 4টা যে অপশন ছিল, তাই না? এই যে বিতর্কগুলো কিন্তু আসবে, তাহলে 51% লোকেরা কি বিএনপি না বুঝে ভোট দিয়েছে? কেন আমাদেরকে জুলাই সনদ আদেশ করতে হলো, কেন গণভোট দিতে হলো? কারণ বিগত 15 বছরে ফ্যাসিবাদের আমলে আমাদের রাষ্ট্রীয় কাঠামো বলা যায় সব তারা শেষ করে দিয়েছে। আমাদের ব্যক্তিকেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক সেখানে রাষ্ট্র চলেছে, প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশে অনেক প্রাতিষ্ঠানিক কাঠামো দিয়ে কিন্তু দেশে ফ্যাসিবাদ উত্থান হয়েছে। এদেশের জনগণ তারা রাষ্ট্র সংস্কার চেয়েছে এবং রাষ্ট্র সংস্কার, একটা নির্বাচন এবং গণহত্যা বিচার তো চলমান প্রক্রিয়া চলছে, নির্বাচনটা হয়ে গেছে। এখন ধরুন যেই সরকার গণবিপ্লবের পরে প্রতিষ্ঠিত হলো, এটা তো জনগণেরই আন্দোলন এবং জনগণ সেই গণবিপ্লব করে সরকারকে দায়িত্ব দিল। তারা সেখানে দায়িত্বগুলো শুরু করেছেন। রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় তারা বসে আলোচনা করেছেন, তারা ঐক্যমত পোষণ করেছেন। তাহলে আমরা গণভোটটা ধরুন কেন হলো? যেহেতু সবাই সব বিষয়ে একমত নয়, কিছু দলের সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু জনগণের জন্য দেশের জন্য তার প্রয়োজন ছিল। তাহলে দেশ কখনো আর রাজনৈতিকভাবে অস্থির হওয়ার সুযোগ সেখানে না পায়। এবং একই দিনে আপনার ইলেকশন হলো, গণভোট হলো, একই নির্বাচন কমিশনের অধীনে, একই সরকার ইলেকশন করলো, একই সরকার কিন্তু আবার গণভোট নিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ইলেকশনটাকে মেনে নিচ্ছি খুব সহজে এবং যারা এখন ক্ষমতাসীন আছেন তারা 50% জনগণের ভোট পেয়ে ক্ষমতা আছেন, নিঃসন্দেহে মোস্ট ওয়েলকাম। আর 70% পায়, 70-এর উপরে, তারা কিন্তু সংস্কার চেয়েছেন। তো জনগণ চেয়েছে রাষ্ট্র সংস্কার, আপনি সেখানে সংশোধনটা কেন আনবেন? জনগণ চেয়েছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন। আপনি সংশোধন আলোচনা করে কি তিনি আমার সিনিয়র আইনজীবী, তিনিই জানেন সংবিধানের আর্টিকেল 7-এর আলোকে কিন্তু সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না আলাপ আলোচনা করে। এই কাঠামো পরিবর্তন করতে হলে আপনাকে জনগণের ম্যান্ডেট লাগে, কারণ জনগণ তো সার্বভৌম ক্ষমতার অধিকারী আমাদের কনস্টিটিউশনের আলোকে। তার জন্য তো আমাদের গণভোট হয়েছে। এখন জনগণ চাচ্ছে রাষ্ট্রটা সংস্কার হোক, জনগণ চাচ্ছে আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলো দিয়ে আমরা ক্ষমতাকে আমরা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করি, সেগুলো পরিবর্তন হোক। জনগণ যেখানে তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে আপনাকে সুযোগ করে দিয়েছে, তো সেখানে কেন আমরা সংস্কার আর সংশোধন বলে বিতর্ক করব? আমি যদি এখানে কোশ্চেন করি, তাহলে সংস্কার করলে বিএনপির অসুবিধাটা কোথায়? জনগণ চাচ্ছে সংস্কার, গণভোট হলো, আদেশ হলো এবং আপনি 4.5 কোটি 4,32,00,000 সমাগত মানুষ সেখানে গণভোটে তারা ভোট দিয়েছে। বিএনপির ভোটের চেয়ে প্রায় 1 কোটি বেশি ভোট জনগণ হাঁয়ের পক্ষে দিয়েছে এবং আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার তিনিও কিন্তু হাঁ ভোটে ক্যাম্পেইন করেছেন। আপনি হাঁ ভোটে ক্যাম্পেইন করলেন, জুলাই সনদে আপনি স্বাক্ষর করলেন, একই দিনে গণভোটের দাবি তুললেন, গণভোট হলো, ইলেকশন হলো, ইলেকশনটাকে আপনি ওয়েলকাম জানালেন, আর গণভোট নিয়ে এখন এসে আপনি এ ফলাফল এ হবে না সে হবে না, এত কেন আসলে আমাদের বহস করতে হবে? আমরা সিরাতুল মুস্তাকিম থেকে আমরা যাই না কেন? এই আশেপাশে আমরা কেন ঘুরতে চাই? জনগণ এই পছন্দ করে না। আমরা মনে করি এই সুযোগ যেটি আসছে, এই সুযোগে বারবার আসবে না। জনগণ ম্যান্ডেট দিয়েছে গণভোটের পক্ষে, এটি সরকারের দায়িত্বের অংশ। তারা এই কথা বলেছেন যে আমরা যদি জনগণ অভিপ্রায় ব্যক্ত করে গণভোটে, যারাই ক্ষমতা আসবেন তারাই বাধ্য থাকবেন গণভোটটাকে মানতে। কেন এই বক্তব্য থেকে সরে এসে এখন ওনারা আবার সংবিধান সংশোধন করবেন? না, এই সংবিধান সংশোধন করে বাংলাদেশে কখনো ফ্যাসিবাদের উত্থান ঠেকানো যাবে না। এবং যারাই এখন বিএনপিকে পরামর্শ দিচ্ছেন, তারা মূলত আমি মনে করি তারা বিএনপিকে আবার ক্ষতির দিকে নেওয়ার জন্য তারা কলকাতা আসছেন। রাষ্ট্র সংস্কার আর সংবিধান সংস্কার দুটো ভিন্ন জিনিস। কিন্তু আমি শ্রদ্ধার সাথে আমার সহ আলোচক অ্যাডভোকেট আতিক সাহেবের সঙ্গে আমি ডিফার করছি। রাষ্ট্র সংস্কার এক জিনিস এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রায় 1 বছরের বেশি সময় আলোচনা হয়েছে, সেটা রাষ্ট্র সংস্কারের জন্যই কিন্তু আপনার এই যে গণভোটটা হয়েছে আলটিমেটলি। একটা প্রশ্ন যদি আমি রাখি, যেমন এনসিপি তো স্বাক্ষর করেনি, তার মানে কি এনসিপি কি রাষ্ট্র সংস্কারের বিরুদ্ধে? এবং তারা তো আপনার জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচন করেছে লাস্ট টাইম, কিন্তু যেদিন যে ঐতিহাসিক মুহূর্তটা ছিল সেই সময় ওনারা সেটা করেননি। ওটার সিগনিফিকেন্সটা ডিফারেন্ট হতো। না করাটা আপনার মনে করেন যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে। এখন আমি যে বিষয়টা জেনেছি যে রাষ্ট্র সংস্কার আর সংবিধান সংস্কার ভিন্ন জিনিস। রাষ্ট্র সংস্কার যদি আপনাকে করতে হয়
আপনাকে যদি মূল লক্ষ্যবস্তুতে পৌঁছাতে হয় তখন আপনাকে কি করতে হবে, ওই যে আলাপ আলোচনা, রাষ্ট্র সংস্কার নিয়ে আপনি আলোচনা করতে পারেন সংসদে। দেখুন, যেটি আমাদের সিনিয়র বলেছেন, রাষ্ট্র সংস্কারের পার্টটা কি? জুলাই সনদ, জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ স্পষ্ট বলা আছে। এবং এই সংবিধান আদেশের আপনার যদি আমরা বলি, এখানে 3 নম্বর বলা আছে, জনগণের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ উদ্দেশ্যে এই আদেশ এবং জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত অংশ গণভোটে উপস্থাপন করা হবে। স্পষ্ট বক্তব্য আছে আপনার হলো সনদের ভিতরে, এবং কেন গণভোট হবে, কেন জনগণের লাগবে, কেন আমাদের কি হবে। তো সেখানে স্পষ্ট করে এই গেজেটটা কবে ধরুন নভেম্বরের 13 তারিখে 2000, আমি যাব স্পষ্ট বলি 3 মাস পর্যন্ত কোনো কথা বলেন না। এখন ওনারা আমাদেরকে বলেন যে কি সংবিধান সংস্কার পরিষদে কোন কথা বলা হয়নি, এখানে লেখা ছিল না যে একই ইলেকশনের ভিতরে যিনি ইলেক্টেড হবেন সংসদে তিনি কি হবেন, তিনি সংস্কার পরিষদের সদস্য হবেন। 3 মাস এই গেজেটটা ওপেন ছিল, এই 3 মাস টু শব্দ কিন্তু ওনারা কেউ করেননি। যখনই 2/3 মেজরিটি পেয়ে গেলেন, এখনই এবার আসছেন এখানে কিছু করা যায় কিনা। আমরা তো ইলেক্টেড হয়েছি সংবিধান হিসাবে, পার্লামেন্ট মেম্বার, আমরা তো ওটা হইনি কেন। তো এই জিনিসটা কি লুকায়িত ছিল, ওপেন ছিল, এটার ভিত্তিতে গণভোট হয়েছে। তার মানে আসলে যেটা হচ্ছে সরকার চাচ্ছে না তার ক্ষমতা কিছুটা কমুক। আমি সেকেন্ড যদি আপনার কাছে আসে, দেখুন যেটি এখানে বলা হয়েছে যে আপনার বিএনপির 31 দফা, 31 দফা 6 নম্বর দফা আছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। আমি জিজ্ঞাসা করতে চাই আমার সিনিয়রকে যে এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কি আসলে সংস্কার পরিষদটা করা সম্ভব? সংবিধান সংশোধন করে কি এটা মূলনীতি পরিবর্তন করতে হবে। যদি 31 দফা আমি দড়িনি রিয়েল করতে চাচ্ছেন, তাহলে 6 নম্বর দফাটা কীভাবে হবে? এটাকে নর্মাল আলোচনা করে আপার হাউস করা যাবে? কোয়াইট ইম্পসিবল। এর মূলনীতি আঘাত আনবে। যদি আমি সংস্কার পরিষদ নাই করেন, তো 31 দফা তো 6 দফা আপনি অস্বীকার করলেন, এটা আমি মানতে চাই। থার্ড হচ্ছে যেটা বলেছেন যে এনসিপি, দেখুন এনসিপি ঠিক কাজ করেছে। ওদের আশঙ্কা ছিল যদি জুলাই সনদটা আইনি ভিত্তি না হয়, দেখেন তারা স্বাক্ষর করেনি, যখন আইনি ভিত্তি হলো তারা আশ্বস্ত যে আমরা এবার স্বাক্ষর করলাম। তাহলে দেখেন জুলাই সনদ আইনি ভিত্তি হওয়ার পরও যে এখন এত গোজামিল চলছে, তো তাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নাই। তো তারা তো আশঙ্কাটাই করেছিল। আমরা যে আশঙ্কা করেছিলাম বিরোধী দল থেকে, তখন তো আমরা তো একই দল, যে যদি গণভোটটা আগে হয় এটা নির্বিতর্ক কম উঠবে। আমাদের দলীয় আমির বলেছেন যে যদি গণভোটটা আগে না হয় এই গণভোটের অর্থ মূল্যহীন হয়ে যাবে। একদম সঠিক কথা বলেছেন। যদি গণভোটটা 1 মাস আগে হতো, তাহলে আজকে এই সুযোগ কিন্তু বিএনপি গ্রহণ করতে পারতো না, নানা ব্যাখ্যা দিতে পারতেন না। একই দিনে হয়েছে, এবং ওনারা সকালেরটা গ্রহণ করছেন ভোট 50%, আলহামদুলিল্লাহ। আর যখন 70% বলে এটা তো আমাদের কথাবার্তা আছে। এই ধরনের লুকোচুরি জনগণকে আসলে বোকা করা যায় না। আমরা মনে করি ওনারা দেশের সর্ববৃহৎ দল, এর দরকারটা কি? ক্ষমতা তো আপনারাই আছেন, আপনারা ক্ষমতা ভোগ করবেন, কেন আপত্তি তুলছেন আপনারা? জনগণ যেখানে সংস্কারের জন্য ম্যান্ডেট দিয়েছে, আমাদের সংবিধান বলছে সার্বভৌম ক্ষমতা জনগণের, সেখানে কেন তাদের উপরে নিয়ে এসে আপনারা চাপটা নিচ্ছেন? কেন পেরেশানি হচ্ছেন? রিল্যাক্সে দেশ চালান, আমরা সুখে থাকি, আমরা ভালো থাকি। অহেতুক পেরেশানি নিয়ে কেন রাষ্ট্রযন্ত্রকে আপনার খারাপ দিকে নিয়ে যাচ্ছেন? কেন হয়তো পেরেশানি হচ্ছেন? না, আমি একটা কথা বলি। আপনার সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যখন প্রথম থেকে শুরু হয়েছিল, তখন কিন্তু আমি বেশ কয়েকটা টক শোতে বলেছিলাম যে এটার কোনো আলটিমেটলি আপনার সাংবিধানিক কোনো ভিত্তি নাই আলটিমেটলি শেষ পর্যন্ত। কারণটা হচ্ছে যে আপনি মনে করেন যে গণভোট, যেটা যেমন আমাদের যে বিদ্যমান সংবিধান যেটা আছে, সেখানে আপনি যদি কোনো অ্যামেন্ডমেন্ট করতে হয় যেটাতে 2/3 মেজরিটি লাগে, তারপরে গিয়ে আপনার গণভোট হয়। সে কারণে এই যে গণভোটের যে বিষয়টা ছিল, যে ভিত্তিটা যেটা ছিল, সেটার আপনার মনে করেন যে কেন তাহলে বিএনপি আপনার রাজি হয়েছে বা হয়েছে, এটা তো বৃহত্তর গণতান্ত্রিক স্বার্থে মনে করেন যে নির্বাচনটা করা দরকার। সেটা একটা বিষয় থাকতে পারে, যে একটা স্ট্র্যাটেজি হতে পারে। যদি বিরোধী দল নেতা কোনো বক্তব্য দেন, তখন তার জবাবে কথা বলেন সংসদ নেতা, কিংবা আইনি বিষয় হলে আইনমন্ত্রী বলেন, কিংবা বিরোধী দলের চিফ হুইপ বলেন তার জায়গা থেকে। সংসদীয় যতটুকু আমি বিধিমালা জানি, আসলে স্বরাষ্ট্রমন্ত্রী তার ডিপার্টমেন্টে তার জন্য মন্ত্রণালয়টা, কিন্তু এখন তিনি তার জায়গা থেকে বিরোধী দল নেতার প্রশ্নের জবাব দিচ্ছেন, তিনি অনেক সময় বিরোধী দল চিফ হুইপের ভূমিকা তিনি পালন করছেন, আইনি ব্যাখ্যা। এই জন্য কথাগুলো কিন্তু আসছে যে আমাদের যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, যদি সেটি না, যদি একই ব্যক্তির সব পয়েন্টে কথা বলেন, এটি আসলে সৌন্দর্যটা দেখায় না। কিন্তু ইতি সংলাপে তিনি বিএনপিকে না, তিনি, কারণ তার তো মন্ত্রণালয় আছে, এখানে আইনমন্ত্রী আছেন, এখানে সংসদ নেতা বসে থাকেন। নিয়ম হলো যে বিরোধী নেতা যখন কোনো কথা বলেন, তখন তার জবাব সংসদ নেতা দেওয়াটা হলো আমাদের, যেটা আমরা দেখি ট্রেডিশন, যে দেখে আসছে। কিন্তু এবার ট্রেডিশনটা ব্রেক হচ্ছে, সব দায়িত্ব সালাউদ্দিন সাহেবের কাঁধে আসছেন, তিনি বলছেন এবং নানা কারণে তিনি সমালোচিত হচ্ছেন। আমার কাছে মনে এই জায়গা থেকে
সরকার দলকে বেরিয়ে আসা প্রয়োজন। যদি আরও বিকেন্দ্রীকরণ করা যায় তাহলে এই ধরনের প্রশ্ন আর আসবে না। যেটা আমাদের অসীম ভাই বলেছেন যে সংবিধান সংশোধন করা যাবে, আমি এটার সাথে এই জন্য বলি এটা টেকসই কতটুকু হবে। ধরুন আমাদের যে পঞ্চম সংশোধনীটা আপনার বাতিল হলো, এখন 2/3 মেজরিটি দিয়ে আপনি একটা সংশোধন করলেন, এটা আলটিমেটলি কোর্টে চলে যাবে। তার মানে আপনি যদি কোর্টের কাছে যান, অটোমেটিক্যালি সেই কোর্ট কিন্তু আপনার মানে স্টে করে দেবে আপনার। তার মানে আপনি সংশোধন করবেন ঠিকই, মানে 2/3 মেজরিটি দিয়ে আলটিমেট অকার্যকর ভূমিকা হয়ে যাবে। কিন্তু জনগণ যে ম্যান্ডেটটা দিয়েছে, যদি সেটা আলোকে আপনি সংস্কারটা করেন, তাহলে এটা যে একটা সার্বভৌম ক্ষমতা, এটা কিন্তু সংবিধানের মূলনীতি পরিবর্তন করার সুযোগ থাকে, এটা কোর্টে যাওয়ার সুযোগ সেখানে আর থাকে না। এই জন্য আমরা বলছি আলাপ আলোচনা করবেন, আলটিমেটলি কী হবে, এটা সংশোধন করলেন, আবার ওই যে আগের মতোই আপনি এটা আবার কোর্টে যাবে, কোর্ট একটা রায় দেবে, মানে আপনি যা কিছু আয়োজন করলেন সেখানে সব কিন্তু গড়ে বেলে হয়ে যাবে। এই জন্য জনগণের যে ম্যান্ডেটটা, আমরা অনুরোধ করব সরকারের প্রতি, আমরা সবাই রাষ্ট্র সংস্কার চাই। 17 বছর বিএনপিও জুলুম করেছে, আমরাও জুলুমে ছিলাম, কেউ কিন্তু আমরা বাদ যাই নাই, সবাই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সুতরাং জুলুমের শিকার আমরা হয়েছি, এক কথায় আমরা সব জুলুম শিকার হয়েছি। সুতরাং আমরা রাষ্ট্রটাকে নতুন করে গড়তে চাই। এদেশে তরুণ প্রজন্মের যে ভাবনাটা, তারা নতুন রাজনৈতিক সংস্কৃতি চায়, তারা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। সুতরাং যদি সংস্কার প্রক্রিয়াটা আমাদের সুন্দর হয়, সংবিধান আশা করা যায় এর মধ্যে দিয়ে একটা নতুন রাজনৈতিক দিগন্ত উন্মোচিত হবে, জনগণ আমরা আশাবাদী হব না আগামী দেশটা আমাদের সুন্দর হবে, রাজপথে আন্দোলন গড়াবে না, হানাহানি হবে না, কোনো তরুণ যুবককে আর তার পড়ার টেবিল পার করে রাজপথে আসতে হবে না, এবং কাউকে আবু সাইদের মতো বুকে লুপিদ্ধ হয়ে তাকে রক্তাক্ত হতে হবে না। সেই বাংলাদেশটা আমরা দেখতে চাই সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের মধ্যে দিয়ে। বৈশ্বিক মন্দায়ন আসতে পারে, তাই না, বাণিজ্যের ঘাটতি হতে পারে, ফরেন রেমিটেন্স কমে যেতে পারে, রিজার্ভ কমে যেতে পারে, তাই না? সেই দিক থেকে আমার মনে হয় সরকার এবং বিরোধী দলের সবার একসঙ্গে কাজ করা উচিত। কারণ জনগণের ভাগ্য পরিবর্তন যদি করতে হয়, তাই না? আমরা চাই না, নিঃসন্দেহে আমি তো মনে করি যে ওটাই বেশি আলোচনা আসা উচিত। একটা ন্যাশনাল ক্রাইসিস, বিরোধী দল, আমি বলি সরকার আলাপ করবে, তারা আমরা হেল্প করব। আতিক ভাই, বিরোধী দল এই সংবিধান সংস্কার আর সংশোধন এর থেকেও বরং ওই সমস্ত ইস্যুগুলো যদি আমরা প্রস্তাব করেছি সরকার যে আমরা একসাথে কাজ করতে চাই দেশের সংকট নিয়ে, যে সরকারকে উদ্যোগ নিতে হবে, না হলে তো আমরা কীভাবে আগবাড়ি সেখানে কাজ করব। ইদানিংকালে আমরা দেখতে পেলাম যে নানা জায়গায় সংবিধানের একটা মৌলিক আর্টিকেল আছে 59(1), যেটা বলে স্থানীয় সরকার ইলেকশনের কথা আমরা বলে থাকি। দেখুন, ওনারা একদিকে কিন্তু অনেক কথা বলেন, এখন দেখলাম যে সব জায়গায় ওনারা প্রশাসক নিয়োগ দিয়ে দিচ্ছেন, এবং যারা নির্বাচনে হেরেছেন এবং যারা মনোনয়ন বঞ্চিত তাদেরকে দিয়ে দিচ্ছেন। এটি কেন? এটি তো উচিত না। আমরা আগে বলেছি লোকাল ইলেকশন আগে হোক, তারপরে ন্যাশনাল ইলেকশন হোক, আগে হয়েছে, এখন কেন আবার ওনারা সময় ক্ষেপণ করছেন? এটাও কিন্তু এক ধরনের সংবিধানের প্রতি অবজ্ঞা করা। আমরা আশা করব সরকার যাতে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সেবা করতে পারে, এবং আমরা শুনতে পাই ওনারা আরও নিচের দিকে যাবেন, উপজেলায় যাবেন, ওনারা ইউনিয়নে যাবেন। এটি খুবই অনাকাঙ্ক্ষিত কাজ হবে, জনগণের সাথে এই কাজটি কখনো সমীচীন নয়। সুতরাং সংবিধান মেনেই যদি ওনারা বলছেন, দেখুন একটা বিতর্ক আমি দেখেছেন, ইউএনও বদলি হয়েছে, বন্ধু ওনার অপরাধটা কি বলুন তো? উনি তো সঠিক কথাই বলেছেন। আপনি বলবেন সংবিধান মানতে, আবার ষষ্ঠ টে অন্য একজন ব্যক্তির নাম বলা আছে, তো কেন আপনি সরকারের হয়ে একজন ব্যক্তিকে বাধ্য করবেন, তিনি সরকারি কর্মকর্তা, যে আপনি বিপরীত কথা বলুন, আবার তাকে বদলি করা হয়েছে? এটি কিন্তু শোভন। আমরা মনে করি এই যে নানা ধরনের অসামঞ্জস্যতা আছে, এটাকে সবাই মিলে উদ্যোগ নিয়ে জনগণের ম্যান্ডেটের আলোকে যাতে সরকার সেই কাজটা করে, জনগণের স্বস্তি আসা প্রয়োজন, এবং যাতে করে জনগণ আর কখনো ভিন্ন কোনো চিন্তা করতে না পারে, সেভাবে সরকারকে উদ্যোগ নিয়ে কাজটা করা প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে সরকার বাধ্য করবো। 70 ভাগ হায়ের পক্ষে দিয়েছে, এই 70 ভাগের কতজন আপনার বুঝে ভোট দিয়েছে? আপনি আমাকে বলেন। যে চারটা যে অপশন ছিল, তাই না, এই যে বিতর্কগুলো কিন্তু আসবে, তাহলে 51% লোকেরা কি বিএনপি না বুঝে ভোট দিয়েছে? আমি ওটা খুব সহজ হিসাব, যে আপনি কাকে চান, মনে করেন যে আপনার নির্বাচনে প্রার্থী অমুক আর অমুক আছে, সেই জায়গাতে অল্টারনেটিভ এটা খুব সহজ। সবাই জেনে শুনে ভোট এই জায়গাটা সংস্কারের বিষয়টা না, এটা আপনি বললেও মনে করেন যে আমার পক্ষে মানতে, আমার পক্ষেও সম্ভব না। যেমন এই যে চারটা বিষয় ছিল, প্রত্যেকটাতে আপনাকে হ্যাঁ অথবা না বলতে হবে, যে কোনো একটাতে, এমন কোনো অপশন নাই। এটা নিয়ে বিতর্ক আছে, আমি একটা কথা বলি। এখন এই কথাটা আমি আপনাকে বলি যে আপনার অপশনটা দেওয়া হয়নি, যে বিভিন্নগুলো দেওয়া হয়েছে, এটাতে আপনি হ্যাঁ চান না, এটাতে না চান না, হ্যাঁ চান না, তা না, যে কোনো একটা, এখানে আপনার বিতর্ক আছে। এই বিষয়গুলো নিয়ে মনে করেন যে আপনার আলাপ আলোচনাটা হতে পারে, যে কতটুকু আপনার একটা সেটেলমেন্ট হতে পারে রাষ্ট্রের সংস্কারের জন্য, জনগণের মানে ভালোর জন্য, যেটুকু হয় সেটা হতে পারে। কিন্তু এটা নিয়ে আমরা এই বিতর্ক করে নতুন বিতর্ক তৈরি করার থেকে আমার মনে হয়
এই বিষয়টা সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত। নোট অফ ডিসেন্টের উপরে যখন গণভোট হয়ে যায় তখন আসলে নোট অফ ডিসেন্টের বেসিক্যালি কোনো কাজই থাকে না। আজকে তখন জনগণের মতটাই সেখানে বিএনপি কিন্তু এই কথাগুলো ক্লিয়ার করেছে। এই ক্লিয়ার করার পরও বিএনপিকে 51% উপরে জনগণ ভোট দিয়েছে। আমরা মনে করি সেটা তাই না? ঠিক আছে। এখন তাহলে বিএনপির উচিত হলো জনগণকে সম্মান করেই কি করা উচিত, আচ্ছা, আজকে আমরা জুলাই সনদটাকে বাস্তবায়ন আমরা করা। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক দিবেন আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে